নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে ধর্মের গুরুত্ব, আমাদের নানান দেবদেবী, আমাদের আধ্যাত্মিকতা এবং আমাদের মন্ত্র, তার শক্তি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকের জীবনে চলতে গেলে আমাদের এই আধ্যাত্মিকতার সঙ্গে, সঙ্গে আরেকটা বিষয়ও মনে রাখতে হবে, সেটা হলো রোগ। এই রোগ নিরাময়ে আমরা বিভিন্ন মন্ত্রোচ্চারণের কথা বলেছি, তার গুরুত্বের কথা বলেছি। কিন্তু আজকে আমাদের প্রাচীন বিদ্যার একটি বিদ্যা নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিদ্যার দ্বারা আজকের যুগের সবথেকে দুটো বড় রোগকে আমরা বেছেছি, সেটা নিরাময় করা কি আদৌ সম্ভব সেটা জানব। আজকে আমি আলোচনা করব ক্যান্সার নিয়ে, এই যুগের অন্যতম বড় রোগ, মহামারী। এবং এই রোগ নিরাময়ে আমরা কি কি করতে পারি, আমাদের প্রাচীন বিদ্যা, আমাদের প্রাচীন যে চিকিৎসা বিজ্ঞান, সেটা কি আদৌ কোনো কার্যকরী ফল দিতে পারে সেটাই জানবো। কিন্তু যদি দিতে পারে কিভাবে? প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ক্যান্সার টার্মিনোলজিটা ছিল না। টার্মিনোলজিটা ছিল না মানে রোগটা ছিল না তা তো নয়। কিন্তু এখন চা খেলেন, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সঙ্গে সঙ্গে। ইউ আর সাপোজ টু বি অ্যাটাক বাই দ্য ডিজিজ ক্যান্সার। তেলে ভাজা খাই, যে তেলে ভাজা হয় সেটা ভেরি কার্সিনোজেনিক এবং সেটা খেলেও কিন্তু ক্যান্সার হতে পারে। যে বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন না করি, ন্যাচারালি ইউ আর সাপোজ টু বি অ্যাটাক বাই দ্য ডিজিজ। রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া যায়, দিলেই ভালো হয়ে যাবে কে বলতে পারে? তার কত সাইড এফেক্ট আছে। যখন ব্যথা বেড়ে যাচ্ছে তখন বলছে আপনি বাড়ি চলে যান, পেশেন্ট ইজ হিয়ার বাই ডিসচার্জ। কিন্তু পেশেন্টের মাথা যন্ত্রণা হচ্ছে, লিখছে পেশেন্ট ইজ নাও স্টেবল। এবং যেহেতু গার্জেনরা চাইছে পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে, সেই জন্য আমরা ছেড়ে দিচ্ছি, স্টেবল কন্ডিশনে নিয়ে যাচ্ছে। লাস্টে কমেন্টসে লিখছে নো নিড টু টেলিফোন ফার্দার মোর বিকজ দ্য স্প্যান অফ লাইফ ইজ মিনিমাম। এটা তো একটা ক্যাপিটালিস্টের যুগ, ক্যাপিটালিস্টদের তারা পাচ্ছে ক্যাপিটালি এবং ফার্মাসিউটিক্যালস পুরো সমাজ ব্যবস্থাকে মেনটেন করে। ন্যাচারালি তারা জানে যে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি যদি এসে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, সুতরাং তারা চায় যে এই রোগটাকে ওইভাবেই রেখে দিতে। ক্যান্সার নামে একটা ব্যবসা চলছে। বলা হয় যে ক্যান্সার নিরাময়ে বিট, গাজর, আপেল এগুলোর গুণ ভীষণ। তো আয়ুর্বেদ কি বলে এই বিষয়? হলুদ, জিরে, ধনে, আম, জাম, কলা, বেল, মেথি, মূলো শাক, জব, ভেরি ইম্পর্টেন্ট, জব, তিল, নারকেল জল অত্যন্ত উপকারী। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয়, এর আগেও আমার পডকাস্টে এসেছেন এবং আপনারা তার কথা ভীষণ রকমভাবে শুনতে চেয়েছেন, আমাকে পার্সোনালি জানিয়েছেন, মেল করে, কমেন্টে জানিয়েছেন। অধ্যাপক অবিচল চট্টোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে এসেছেন। স্বাগত আপনাকে, কেমন আছেন? একদম অত্যন্ত ভালো। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তের গোটা পৃথিবী জুড়ে এবং বলা হচ্ছে যে ভারতবর্ষ ক্যান্সার একবারে এপিসেন্টার হয়ে গেছে, মহামারী ক্যান্সার, ঘরে ঘরে নাকি ক্যান্সার ছড়িয়ে যাবে। এই ক্যান্সার নিরাময়ে আয়ুর্বেদ কি কোনো দিশা দেয়? মানে সত্যি কি কার্যকরী আয়ুর্বেদ, মডার্ন চিকিৎসাকে সামনে রেখেও বলছি? প্রাথমিকভাবে বুঝতে হবে যে ক্যান্সার মহামারী, এটা ঠিক। মহামারী কী পর্যায়ে? প্রায় 1.8 বিলিয়ন মানুষ আজকে নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ক্যান্সার প্রাচীন শাস্ত্রে, আয়ুর্বেদ শাস্ত্রে ছিল কি ছিল, কথাটি ছিল? ক্যান্সার তো একটা নিউ টার্মিনোলজি, এটা ঔপনিবেশিক ধারার পর এই টার্মিনোলজিটা উঠে আসে। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ক্যান্সার টার্মিনোলজিটা ছিল না। টার্মিনোলজিটা ছিল না মানে রোগটা ছিল না তা তো নয়, রোগটা ছিল। রোগটা কি? রোগটা হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের, অর্থাৎ সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম হোক, লোকোমোটর সিস্টেম হোক, অথবা রেসপিরেটরি সিস্টেম হোক, যে কোনো সিস্টেমেই ক্যান্সার হতে পারে। এখন আয়ুর্বেদ শাস্ত্রে এটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে, আমরা যে কোয়ারিজটা, আয়ুর্বেদে বলছে যে
সধাতু বৈষম্য নিমিত্তা সর্ববিকারা বাতপিত্ত কপার নাতি বর্তন্তে। আমরা বলি যে বায়ুপিত্ত কপ হচ্ছে 3টে দোষ, এবং আয়ুর্বেদের শরীরের ফিজিওলজি, শারীরিক ক্রিয়া মেনটেন হয় এই 3টে দোষের দ্বারা। এগুলো যখন সাম্যাবস্থায় থাকে তখন কোনো রোগ হয় না, যখন এর বৈষম্য হয় তখন তার রোগ হয়। বিকার ও ধাতু বৈষম্য, তাহলে ধাতু বৈষম্য হলেই রোগ হবে। অর্থাৎ বায়ুপিত্ত কপের যদি অল্টারেশন হয় বাই এনি মিনস তার কর্মের, তাহলে রোগ হবে। আর কি, আর সপ্ত ধাতু অর্থাৎ আপনার রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই সপ্ত ধাতু এটা আমাদের শরীরকে ধারণ করে। এদের এই কম্পোনেন্টসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু রোগ হতে পারে। মেন হচ্ছে বায়ু, প্রাকৃত কর্ম করার জন্য শরীরের বায়ু হচ্ছে মেন দোষ। এখন এই প্রত্যেকটা দোষেরই অর্থাৎ বায়ু পিত্তকপের এক এক কতগুলো গুণ আছে। যেমন বায়ুর গুণ হচ্ছে রুক্ষ, লঘু, শীত, খর, সূক্ষ্ম, লৌহ, অনিল। পিত্তের গুণ পিত্তং শস্ন, তীক্ষ্ণ, সং, লঘু, বিশ্বং, সরংদব, শস্ন, তীক্ষ্ণ, উষ্ণ। কফেরও গুণ শৈত্য, গৌরব, এরকম বিভিন্ন ধরনের গুণ আছে। এখন এই যে গুণ, এই গুণগুলোর দ্বারাই বায়ুপিত্তকপ তার প্রাকৃত কর্ম করে, অর্থাৎ শরীরের সাম্যাবস্থা বজায় থাকে। এখন এই গুণের দ্বারা যে কর্ম, তখনকার দিনে এটাই মলিকুলার বায়োলজি ছিল। বায়ুর গুণ কি? বায়ুর গুণের মধ্যে অনেকগুলো গুণ আছে। তার মধ্যে রুক্ষতা হচ্ছে বায়ুর মেন গুণ। এই রুক্ষতার অ্যান্টাগনিস্ট হিসেবে একটা সেলের মধ্যে 3টে বায়ুপিত্তকপই তো কাজ করছে, একটা যে কোনো সেলেই। তাকে এনকাউন্টার করার জন্য রুক্ষতার এক্সেসিভ যাতে না হয়ে যায়, পিত্ত এবং কফেতে দুটোতেই সিদ্ধ গুণ আছে। পিত্তের উষ্ণ গুণ আছে, সেটা মেন কাজ করে। সেটাকে এনকাউন্টার করার জন্য বায়ু এবং কফের শৈত্য গুণ আছে। কফের গুরুত্ব হচ্ছে মেন গুণ। গুরুতাকে এনকাউন্টার করার জন্য পিত্ত এবং বায়ুর লঘু গুণ আছে। তাহলে একটা সেলের মলিকুলার বায়োলজি ইজ মেনটেন হচ্ছে, ক্রিয়াটা হচ্ছে বায়ুপিত্ত কফের দ্বারা, এবং তার মেন কার্য পরিচালন করছে এই গুণগুলো। গুণের দ্বারা কর্ম হয়, গুণান কর্মান্বমেয়। কারণ যার গুণ আছে সেই গুণের কিছু কর্ম আছে। যেমন রুক্ষ গুণের কর্ম কি? শোষণ করা। উষ্ণ গুণের কর্ম সেদন করা। আর গুরুর গুণ বৃঙ্গন করা। তাহলে এগুলো তো জেনারেল, এগুলোই প্রাকৃত। এখন এইগুলোই এর মধ্যে বায়ুর মেন প্রোটো অঙ্কোজিন, যেটা ক্যান্সারের যেটা মেন জিন, যেটা প্রাকৃত কর্ম করে। এবং এই প্রোটো অঙ্কোজিন আমাদের শরীরের মধ্যে 3টে আছে। একটা যে বীজ, চরক বলছে যে বীজ ভাগাবয়ব, অর্থাৎ ক্রোমোজোম, জিন এবং ডিএনএ। এবং বীজ ভাগাবয়ব যদি উপতপ্ত হয়, বীজ ভাগ এবং বীজ ভাগাবয়ব যদি উপতপ্ত হয়, উপতপ্ত মানে মিউটেশন হয়, জিনের মিউটেশন হয়, তখন কিন্তু বৈকৃত্য কর্ম হবে। তাহলে তখন অঙ্কোজিন তৈরি হয়, প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন তৈরি হয়। সেগুলো ভালো কোষ নয়, সেই কোষগুলো কি? খারাপ কোষ, বিকৃত কোষ। তার কর্ম তাহলে বিকৃত হবে। বায়ু যদি প্রাকৃত থাকে তাহলে সর্বশরীরও ধাতুবুহ করো, সমস্ত শরীর ভালোভাবে মেনটেন হয়, শরীরের পোষণ হয়, শরীরের কর্মক্ষমতা ঠিক থাকে। আর যদি এর বিকৃত হয়, অর্থাৎ অঙ্কোজিন তখন তৈরি হলো, সেই বীজভাগ অর্থাৎ জিন যেটা কোড বয়ন করে, যে অঙ্কোজিন যদি তৈরি করা, তখন কি হবে? অঙ্কোজিনের দ্বারা তার বলবর্ণ সুখায়ুষম উপঘাতায়, অর্থাৎ বলবর্ণ সুখ আয়ু সমস্ত উপঘাত হবে। আর পানাংশ উপরুন্নতি, অর্থাৎ পান কি হবে? বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। পানকে ভাইটাল যে ফোর্স সেটা কমে যাবে, ন্যাচারালি ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ হবে। অর্থাৎ বিকৃত যখনই হলো, প্রোটো অঙ্কোজিন যখন অঙ্কোজিনে তৈরি হলো, তখন কী হলো? যে কোষ, যে নর্মাল কোষ, সেই নর্মাল কোষগুলো বিধ্বস্ত হয়ে গেল এবং তার কর্ম বিকৃত হলো। কর্ম বিকৃত হয়ে এখন রোগ তৈরি হলো। এবং এই রোগটা যখন অঙ্কোজিন বেশি তৈরি হচ্ছে, কোষগুলো যখন সেলুলার ড্যামেজ হচ্ছে,
তখন কি হবে, তখন এই যে ক্যান্সার নামক রোগটি সৃষ্টি হতে পারে। তার মানে আমাদের প্রাচীন ভারতে এটা ছিল। হ্যাঁ, বলেছে তো বীজভাগ উপতপ্ত, নামটা অন্য ছিল। নামটা তো সংস্কৃত টার্মিনোলজি ছিল একদম। তখন, কারণ এটা এই ক্যান্সার নাম তো থাকতে পারে না তখন। না, এটা তো ওয়েস্টার্ন নাম, ওয়েস্টার্ন সায়েন্স, ওয়েস্টার্ন নাম, ওয়েস্টার্ন কালচার। কারণ এবং এছাড়াও এগুলো বিভিন্ন ধরনের রোগ ছিল, সেইগুলোকে দেখতে হবে স্পেসিফিক্যালি। এই যে জেনেটিক একটা কন্টেন্টস, জেনেটিক্যালি একটা প্রভাব, জেনেটিক মানে যেমন আমি বলছি একটা ক্ষেত্রে, যেমন চড়কে বা সুশ্রুতে বলছে কি যে আমাদের হেরিডিটারি ডিজিজ বা জেনেটিক ডিজিজ, অনেক রকমের জেনেটিক ডিজিজ চড়কে বলেছে, চড়ক সংহিতে বলা আছে জেনেটিক ডিজিজ কি কি হয়। প্রমেয় রোগ, বা এখন তো বলছে সমস্ত রোগই জেনেটিক, প্রিডিসপোজড, উন্মাদ, প্রিডিসপোজ, একটা কোনো তার কোনো একটা সেরকম সুযোগ, সেরকম যদি ফেভারেবল কন্ডিশন পায় তাহলে সে উন্মাদ রোগী হয়ে যাবে। সাধারণ একটা রোগী, সাধারণ লোক উন্মাদ রোগী হয়ে গেল, ফেভারেবল কন্ডিশন তার, কারণ তার পিতৃমাতৃর আগে বা তার কুলেতে কোনো হয়তো ছিল উন্মাদ রোগ, জিনে ছিল, ন্যাচারালি উন্মাদ হবে। সেই রকমই সমস্ত রোগী এখন বলছে যে জেনেটিক্যালি, যখন আমরা ব্যাখ্যা দিতে পারছি না তখন জেনেটিক্যালি, কোন জিনটা রেসপন্সিবল সেটা আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত সেই ক্লাসিক্যাল স্টাডি হয় না, যে লেভেলের স্টাডি পড়ে না, কারণ প্রচণ্ড কস্টলি মেডিসিন আমাদের মতন গরিব দেশে কজন সেটাকে বিয়ার করতে পারে, এফার্ট করতে পারে, এফোর্ডেবল না একদম। আমরা বলে দিই যে চলে যান, ক্যান্সার হয়েছে, এই ওষুধ খান, ওষুধ খান, তার টাকাটা কে দেবে? সাধারণ মানুষ। কজনের ক্ষেত্রে এই ব্যয় বহুল চিকিৎসা করা সম্ভব? তার মানে ক্যান্সার রোগ ছিল না এটা নয়, ক্যান্সার রোগ ছিল বিভিন্ন নামে। একদম। এবারে আমার প্রথম প্রশ্ন, আমি যদি এই রোগের রেমেডি নিয়ে জানতে চাই, তাহলে আয়ুর্বেদ ক্যান্সারকে কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে? মানে এটা কি কারণে হয়? জিনগত একটা বললেন, মডার্ন চিকিৎসায় বলা হয় যে লাইফস্টাইল, যার লাইফস্টাইল ভালো তার ক্যান্সার হওয়ার প্রবণতা বা সম্ভাবনা কম। আয়ুর্বেদও কি সেই মতই পোষণ করে? একদম। একটা কন্ডিশন হচ্ছে জেনেটিক আমরা, এছাড়াও বিরুদ্ধ আহার খাচ্ছেন। বিরুদ্ধ আহার কেমন খাচ্ছেন? ধরুন এখন চা খেলেন, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সঙ্গে সঙ্গে। এই যে শীত এবং উষ্ণ বাতাস, আমি শুনেছিলাম যে জিভের জন্য যেটা ভালো, মানে আমার জিভে যেটা ভালো লাগছে, স্বাদ আসছে, যেটা খুব ভালো লাগছে, সেটা আমার শরীরের জন্য ভালো নয়, এরকম একটা কথা বলা হয়। কিন্তু যেটা আমার শরীরের জন্য ভালো সেটা হয়তো একটু তেতো, একটু বিদঘুটে হতে পারে। এটা কি সত্যি? এবং এটার সঙ্গে ক্যান্সারের কোনো কানেকশন রয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি যে খাদ্যটা সাত্মীকরণ হবে, অর্থাৎ যে খাদ্যটা খেলে আপনার শরীরে অপকার হবে না, সেই খাদ্যটাই আপনি খেতে পারেন। তার মানে যে আপনার মিষ্টি আমরা খেতে ভালোবাসি, আমি খেতে পারি না, এমন কোনো ব্যাপার নয় যে মিষ্টি খেতে ভালো, বা তেঁতো খেতে কেউ ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে না, কেউ ঝাল কটু খেতে ভালোবাসে। কিন্তু কটু বিদায়ী খেলে একটু বেশি পরিমাণে তাদের অপকার হতে পারে, যার ফলে সেইটাকে দেশ অনুযায়ী সেটা আবার ভাগ হয়ে যায় যে আনুপ দেশ, অর্থাৎ আমাদের মতন জায়গায় কেমন হবে খেতে হবে, কী খাদ্য খেতে হবে। রাজস্থান, জঙ্গল দেশে, রাজস্থান, গুজরাট, এখানে কেমন খাদ্য খেতে হবে, সাউথ ইন্ডিয়ায় কেমন খাদ্য খেতে হবে, দেশ অনুযায়ী খাদ্যাভ্যাসও চেঞ্জ হয়ে যায়। তখন সেটা তার ক্ষেত্রে সাত্ম হয়ে যায়, অর্থাৎ সেটাতে অ্যাক্লিমেটাইজড হয়ে যায়, অত কোনো অসুবিধা হবে না, অ্যাসিমিলেট হয়ে যায়। কিন্তু কোনো জিনিসই অত্যধিক খাওয়া উচিত না, যে আপনি অনেকটা আপনার হজম হচ্ছে না, প্রচুর পরিমাণে খেয়ে নিলেন, তাহলে গ্যাস্ট্রিক ইরিটেশন হবে, পরবর্তীকালে গিয়ে সেটা ভায়াবল হয়ে যাবে। এইরকম ডিফারেন্ট জিনিস, যে আহার বিহার, এটা খুব ইম্পর্টেন্ট। আহার বিহার, বা আপনি লাইফস্টাইল মেনটেন করছেন না, সকালে ঘুম থেকে ওঠার কথা, বা মুহূর্তে উঠছেন না, 9টা-10টার সময় উঠছেন, রাত্রির ভোর জেগে থাকছেন, তাহলে আপনার স্ট্রেস স্ট্রেন কাজ করবে, স্বাভাবিক যে মাথার ক্রিয়া নিদ্রা প্রপার টাইমে যাচ্ছে না, ঘুম হচ্ছে না ঠিক মতো, তাহলে হ্যাং স্লিপ হয়ে যাচ্ছে। ন্যাচারালি শরীরের যে কোষ সেগুলো পাকিত কর্ম করবে না, বৈকৃত্য কর্মস্বরূপ একটা অপটিমাম লেভেলে গিয়ে ক্যান্সার হয়ে যেতে পারে, ডিজিজ উৎপন্ন হতে পারে। বৃদ্ধ বয়সে আমরা অনেক রকম শরীরের যে কোষের যে বল, সেই শারীরিক বলটা সেরকম থাকে না, অর্থাৎ তার ইমিউনিটিটা কমে যায়, বা এমনিও অনেক মানুষের ইমিউনিটি কম আছে, ব্যাধি ক্ষমত্ব কম আছে। ব্যাধি ক্ষমত্ব কম থাকার ফলে রোগ বারে বারে আক্রান্ত হয় কোনো রোগে, এবং কোনো রোগে যদি বারে বারে আক্রান্ত হয়
সেটা যদি না সারে ন্যাচারালি সে আর আলটিমেটলি গিয়ে সে সেই রোগটা ক্যান্সারে পরিণত হতে পারে, পারলেও পারে। একটা তো জিনগত কারণ হলো, জীবন চর্চা হলো, জীবন ধারণের পদ্ধতি হলো ক্যান্সারের কারণ হিসাবে। আয়ুর্বেদ কি বলছে, মানে ক্যান্সার হওয়ার মুখ্য কারণগুলো কি কি? ওয়েস্টার্ন ডক্টররা আয়ুর্বেদিক চিকিৎসকরা এটাকে নতুনভাবে বলছে, একটু ভিন্নভাবে, একটু প্যালেটেবল করে বলছে, কিন্তু কারণও কিন্তু আয়ুর্বেদই বলেছে। এই কারণে সেম কারণেই বলছে মডার্নেও ওয়েস্টার্ন চিকিৎসা, নতুন কিছু নয়। ব্যাপারটা হচ্ছে কি, যে যে কোনো কোষের যখন বিকৃত কর্ম করবে তখন তার কোষগুলো ধ্বংস হতে পারে, এবং বললাম যে তাতে কী হবে, বিকৃত কর্ম অনুযায়ী তার হাইপারপ্লেসিয়া, কোষগুলোর হাইপারপ্লেসিয়া হয়। এটা তো আয়ুর্বেদে বলছে কপংশ পিত্তংশ সদুষ্ট বায়ু রুদ্ধ আমার্গং বিনিবদ্ধ তাপবেন। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বললাম কপ, পিত্ত এবং বায়ু, এই তিনটে যখন অল্টার করে যাচ্ছে কাজে, সদুষ্ট বায়ু রুদ্ধ মার্গাং বিনিবদ্ধ, অর্থাৎ রুদ্ধ মার্গাং সমস্ত পথ, সমস্ত যে সিস্টেম আছে, সিস্টেমের যে কার্যগুলি করছে, রক্তের দ্বারা যা প্রবাহিত হচ্ছে সমস্ত কার্য, সেই কার্য কম্পোনেন্টগুলো, ব্লাডের যে কম্পোনেন্ট, সেগুলোকে অল্টার করে দিচ্ছে। রুদ্ধ মার্গাং বিনিবদ্ধ তাপবেন হৃৎপার্শ্বন আবি উদরবস্তি শুনম করতি অত জাতি নবদ্ধ মার্গম। তাহলে হৃদয়, পার্শ্ব, বিভিন্ন নাভি দেশে সুর উৎপন্ন করছে। এবং কি পক্কাশয়ে পিত্ত কপাশয়ে, বা পক্কাশয় মানে কি নিচের দিকটা, লোয়ার অ্যাবডোমিন, পিত্তাশয় মানে হচ্ছে অ্যাবডোমিন, মিডল অ্যাবডোমিন, থিত স্বতন্ত্র পরসংশয়, বা এবং অন্যান্য স্থানে যদি এরকম বিকৃত কর্ম করে তাহলে কী হবে, তখন বায়ুপিত্ত কফ, তখন ওই জায়গায় কি উৎপন্ন হবে, তখন সেখানে গ্রন্থি উৎপন্ন হবে, পর্শোপলব্ধ এবং পরিপিণ্ড ত্বাদি গুল্মম যথাদোষ, এবং সেটা হচ্ছে গুল্মরোগ। আমরা আয়ুর্বেদে বলছে মেনলি এটাকে গুল্মরোগ। প্রথমে কি পর্শোপলব্ধ, যদি আমরা একটা জেনারেলি খুব একটা মোটামোটাভাবে দেখি, খুব বিশেষভাবে নয়, আমরা দেখছি কি সাধারণভাবে কি বলি, ক্যান্সার হয়েছে, ও তোর এইটা ফুলে গেছে, এই জায়গাটা হার্ড হয়ে গেছে, তাহলে আমরা লিভারে ক্যান্সার হয়েছে আর লিভারে হার্ড মাস দেখা যাচ্ছে, প্যালপেট যদি করি, যে স্পর্শ করি, তখন দেখবো যে হার্ড জায়গাটা হয়ে গেছে। স্পর্শোপলব্ধ অর্থাৎ স্পর্শ দ্বারা বোঝা যাচ্ছে। পরিপিণ্ডত্বাদ পিণ্ডাকার, এবং সেটা ইরেগুলার শেপ এরকম যদি কোনো জায়গায় ফুলে যায়, ইরেগুলার শেপ হয় ব্রেস্টে, সেটা কি পরিপিণ্ডতার কি বা তার ইরেগুলার শেপ কি, এটা দেখে আমরা বুঝতে পারবো কি যে এটা গুল্ম হয়েছে কি না। এবং তার ফার্স্টে কি প্রাইমারি স্টেজে হাইপারপ্লেসিয়া হয়, প্রথমে গ্রন্থি উৎপন্ন হয় সমস্ত ক্যান্সারে, তারপরে সেটা গিয়ে এইরকম একটা অবস্থান রূপ নেয়। এবং বিভিন্ন সিস্টেমের জন্য, বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সিস্টেমে ক্যান্সার রোগ উৎপন্ন হয়। সুতরাং আমরা যদি ক্যান্সার রোগ জানতে পারি, এখনকার দিনে অনেক বেশি মেশিন এসে গেছে, জিন স্টাডি হচ্ছে, তার অন্যান্য স্টাডি হচ্ছে, এমআরআই করছে, বিভিন্ন ধরনের। কিন্তু আগেকার দিনে এই রোগটা ধরার জন্য যে সিস্টেমে হয়েছে, সেই অর্থাৎ গুল্মরোগের পুরো রূপ কী, ওই যদি লক্ষণগুলো নিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে হি ইজ সাপোজ টু বি অ্যাটাক বাই দ্য ডিজিজ, অর দ্য পেশেন্ট ইজ, অর দ্য পার্সন ইজ সাপোজ টু বি অ্যাটাক বাই দ্য ডিজিজ ক্যান্সার। তাহলে তার কিছু প্রি সিমটমস বলে গেছে, পুরোরূপ বলে গেছে। আয়ুর্বেদের সমস্ত রোগের ক্ষেত্রে কিছু পুরোরূপ বলে গেছে। যদি বৈদ্য বা ডাক্তার, সংশ্লিষ্ট ডাক্তার সেই পুরোরূপ, সমস্ত রোগগুলোর পুরোরূপ জানে, তখন সে বুঝতে পারবে যে কি কন্ডিশন, তখন সে বুঝতে পারে যে এই রোগটা ক্যান্সারে পরিণত হতে পারে। আমরা যদি এক্সক্লুড করি প্রথম অবস্থাতেই, তাহলে ক্যান্সারটা আটকে যেতে পারে প্রিভেন্টিভ স্টেজ। আমরা সেখান থেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি, যে এই খাবেন না, এই রকমের লাইফস্টাইল মেনটেন করুন। আয়ুর্বেদে ক্যান্সার ভালো হয়? ভালো হয় কথাটা হচ্ছে খুব বিতর্কিত। মডার্নেও ভালো হয় না, মডার্নেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ভালো কিছু হয় না। ভালো হয় এই কথাটা, নিরাময় একদম হয়ে যায়, এই কথাটা বিশেষ করে ভারতবর্ষের বুকে বসে বলা খুব শক্ত। কারণ আয়ুর্বেদের সমস্ত রোগকে কতগুলো ভাগে ভাগ করেছে, সাধ্য, অসাধ্য, সাধ্য রোগ, অসাধ্য রোগ। সাধ্য রোগের আবার কি সুখসাধ্য, কৃচ্ছসাধ্য, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেরে যাবে। কৃচ্ছসাধ্য মানে যে ছাড়বে কিন্তু একটু কষ্ট করে। আর জাপ্য, প্রত্যাখ্য। অসাধ্য রোগের দুটো ভাগ, জাপ্য আর প্রত্যাখ্য। জাপ্য মানে হচ্ছে যে আমাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, ওষুধটা চালিয়ে যেতে হবে। আর প্রত্যাখ্য মানে হচ্ছে হবেই না। সুতরাং সেটা আমি দেখতে পাচ্ছি একটা কন্ডিশন, একটা স্টেজ, একটা রোগের কোন স্টেজ ভালো হয়, মানে কি কোন স্টেজে এসছে, প্রাইমারি স্টেজে এসছে না সেকেন্ডারি স্টেজে না টার্সিয়ারি স্টেজে এসছে।
যদি স্টেজ অনুযায়ী আমরা বলতে তখন আমি বলতে পারবো। এখন টার্সিয়ারি স্টেজ আমি বলে দেবো হ্যাঁ ভালো হয়ে যাবে, তাহলে ভুল। ক্যান্সার ভালো হয় কথাটা বলা খুব ভুল, কারণ কোন সময় গিয়ে রিল্যাপস করবে উই ডোন্ট নো। আফটার 7 years, আফটার 8 years ইট মে বি রিল্যাপস। আমার কাছে আমি অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি তারা এখন ভালো আছে। ভালো আছে মানে আমি বলতে পারি না যে ভালো হয়ে গেছে। অনেক পেশেন্টকে ওয়েস্টার্ন ডক্টররা বলেছে যে 3 মাসের মধ্যে মারা যাবে, বা 7 মাসের মধ্যে মারা যাবে, বা 1 বছর মারা যাবে। আয়ুর্বেদিক তারা বলছে না আমার ওয়াইফ, আমার মেয়ে মারা গেছে, আমি খাবো না। অ্যালোপ্যাথিক যা আমার হয়েছে আমি খাবো না। এসে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছে প্রথম থেকেই, ভালো আছে। ভালো আছে মানে যে ভালো হয়ে গেছে, আমাকে অনেক যে তাহলে ডাক্তার ভালো হয়ে গেছে না, ভালো হয়েছে এই কথাটা বলতে পারবো না। আমি দেখবো যে এই রোগটা আছে, এর সাবস্টেন্সিয়ালি তার যে সিমটমস, লক্ষণ, সেই লক্ষণটার কমে গেছে কি কমেনি, সে সুস্থ জীবনযাপন করছে কিনা। তাহলে ভালো হয়ে গেছে আমি না বলতে পেরেও রোগের ট্রিটমেন্ট করা হয়। কারণ আমরা কাদের দেখছি, দেখুন আধুনিক যুগে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ভালো, আমি বলছি না যে খারাপ বা আধুনিক চিকিৎসার প্রয়োজন নেই, এই কথা আমি বলছি না একবারও। কিন্তু আমরা সত্যি কথা বলুন তো, কজন এই ব্যয় সাপেক্ষ চিকিৎসা বহন করতে পারে? নিঃস্ব হয়ে যায় মানুষ। নিঃস্ব হয়ে যায় মানুষ। এই জন্য তো বলে যে ক্যান্সার হলে ঘটি বাটি বিক্রি করতে হয়। একদম। তাহলে সেইখানে কিন্তু আমরা আলোকপাত করেছি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন কি, আর্থসামাজিক কন্ডিশনটা কি, ডাক্তারবাবুরা দেখেন না। ডাক্তারবাবু লিখে দিই এই টেস্ট করতে করতে মানুষ টেস্ট করতে করতেই বিকিয়ে যায়। এই টেস্ট করতে হবে, ওই টেস্ট করে, সেই টেস্ট করতে হবে, কতগুলো টেস্ট করবে। এবং যখন আমাদের কাছে আসে আয়ুর্বেদ শাস্ত্রে, আমাদের কাছে তো প্রায় রামায়ণ মহাভারত নিয়ে আসে মানে টেস্টের। এখন তো আধুনিক যারা চিকিৎসক, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসক, অনেকে বলছেন খাবেন না আয়ুর্বেদ হোমিওপ্যাথ খাবেন না, বলে দেওয়াটা সোজা। আয়ুর্বেদ হোমিওপ্যাথ খাবেন না, ওতে আমি বলি যে ওনারা বলুন তো যে কজনের ঠিক হয়ে যাবে এটা বলতে পারবেন? আধুনিক চিকিৎসা কজনের ঠিক হয়ে যাবে এই কথাটা কজন বলতে পারেন? এই যে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া যায়, কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো, কিন্তু দিলেই ভালো হয়ে যাবে কে বলতে পারে? তার কত সাইড এফেক্ট আছে। তাহলে অনেক দিন আগে যখন আমরা পড়া করতাম তখন একটা বই আমরা পড়েছিলাম যে জেরিয়াট্রিক্স মেডিসিনের উপর, যে কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি হ্যাভিং নো এফেক্ট অন ক্যান্সার, ইট ইজ অনলি দ্য আর্জ অফ দ্য ডক্টরস, পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট পার্টি, দ্য সামথিং টু ডু। তার মানে কেমোথেরাপি শুধুমাত্র ডাক্তার এবং রোগীর এটাই, তার মানে কি এটা পার্ট অফ দ্য ডক্টরস, পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টি, যে সামথিং টু ডু। কিন্তু এই সামথিং টু ডু করতে গিয়ে কত পয়সা কষ্ট এসে যাচ্ছে, এবং কীভাবে তাকে মানুষকে তার কষ্টার্জিত পয়সাকে নষ্ট করতে হচ্ছে, পয়সা অর্জনই করতে পারে না, কষ্ট। তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো না প্রয়োজন আছে কিছু ক্ষেত্রে, কিন্তু আপনি বলবেন না যে দিদি ভালো হয়ে যাবে। কিন্তু আদার অর্গানকেও তো হার্ম করে এগুলো, মানে ক্ষতি করে। সমস্ত যে কোনো মডার্ন ড্রাগস খেলেই যে কোষটাকে আপনি করছেন, মারছেন, একটা কোষকে তো মারছেন না, ভালো সঙ্গে সঙ্গে ভালো কিছু কোষ, অনেক কোষ মারা যাচ্ছে। অবশ্যই কিছুদিনের জন্য ভালো থাকতেও পারে, ভালো ডাক্তারবাবু পড়লে অবশ্যই ভালো থাকবেন, এমন নয় যে ভালো থাকবে, কিন্তু তার অনেক সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্টটার মিটিগেট কে করবে? প্রথমের দিকে যে পেশেন্ট, রোগী, তারা খুব সূক্ষ্ম নিয়ে যায় অ্যালোপ্যাথিক চিকিৎসা কাজ করতে, বেশ বড় বড় অনেক ইনভেস্টিগেশন হয়, থলি ঝুলিয়ে বাড়িতে আসে, 4-5 দিন থলি ঝুলানোর পর বুঝতে পারে যে পয়সা আর নেই, খতম, শেষ। অবশেষে গিয়ে পড়ে আয়ুর্বেদ কিংবা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর হাতে। তখন তাদের কাছে চিকিৎসা কি, উইথ দ্য হোপ যে আয়ুর্বেদে এবার আমাকে ভালো করে দেবে। তাহলে পয়সা খরচ করে এলেন মডার্ন ডাক্তারের কাছে, আর ভালো আবার আশা নিয়ে এলেন কোথায়? আয়ুর্বেদে বা হোমিওপ্যাথি চিকিৎসার। এই যে একটা বিকৃত মনোভাবাপন্ন মানুষকে, নিজের বিদ্যায় ভরসা না রাখা অনেক আছে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ বলে দিই। একজন ডাক্তারবাবুর এরকম ব্রেন ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়ে যাওয়ার পর তিনি ভালো, অত্যন্ত ভালো, খুব ইয়ং, তো উনি প্রায় 36 লাখ টাকা রুপিস খরচ করে তারপরে চিকিৎসা করাতে, মানে যখন হয়নি তখন এসে অত্যন্ত পেন, প্রচণ্ড মাথায় যন্ত্রণা। ডাক্তারবাবু লিখে দিয়েছেন বোম্বে থেকে যে
আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়া হলো কি জন্য? সমস্ত কিছু করা হয়েছে, 36 লাখ রুপিস খরচ হয়ে গেছে। এখন তিনি তো গভর্নমেন্ট ডক্টর, খরচ করতে পেরেছেন কারণ ইন্স্যুরেন্স আছে। সাধারণ মানুষ ছেড়ে দেওয়ার পর ওখানে যখন বলে হচ্ছে না, আর কিছু হয়নি, যখন ব্যথা বেড়ে যাচ্ছে তখন বলছে আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। লেখা আছে, আমাকে দেখিয়েছিল প্রেসক্রিপশনটা। বাড়ি চলে যান কি, যে পেশেন্ট ইজ হিয়ার বাই ডিসচার্জ উইথ দ্য ওপিনিয়ন অফ দেয়ার গার্জেন্স। পেশেন্ট ইজ নাও স্টেবল, এখন স্টেবল, কিন্তু পেশেন্টের মাথা যন্ত্রণা হচ্ছে, লিখছে পেশেন্ট ইজ নাও স্টেবল। এবং যেহেতু গার্জেনরা চাইছে পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে, সেই জন্য আমরা ছেড়ে দিচ্ছি, স্টেবল কন্ডিশনে নিয়ে যাচ্ছে। লাস্টে কমেন্টসে লিখছে নো নিড টু টেলিফোন ফার্দার মোর বিকজ দ্য স্প্যান অফ লাইফ ইজ মিনিমাম। নোটেড। তাহলে ভাবুন, এখন মানুষ যাচ্ছে, কারণ আমাদের এটা তো একটা ক্যাপিটালিস্টের যুগ। ক্যাপিটালিস্টদের তারা পাচ্ছে এবং ফার্মাসিউটিক্যালস পুরো সমাজ ব্যবস্থাকে মেনটেন করে। ন্যাচারালি তারা জানে যে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি যদি এসে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, সুতরাং তারা চায় যে এই রোগটাকে ওইভাবেই রেখে দিতে, প্রমোট। একদম অবশ্যই। ফার্মাসিউটিক্যালস কী করে আজকের দিনে? আপনি ভালো অনেক ভালো ডাক্তারবাবু আছেন, তারাও বলে ভাই বিওয়্যার, সুতরাং সাবধান। ক্যান্সার নামে একটা ব্যবসা চলছে, ক্যান্সার কি একটা জুজু? একটা জুজু। তার মানে ক্যান্সার নিরাময় সম্ভব? ক্যান্সার নিরাময় সম্ভব কথাটা বললাম আমরা, পুরোপুরি নয়, কিন্তু নিরাময় কথাটা বলা ভুল। নিরাময় আমরা কটাও ভালো করতে পারি, কিন্তু ভালো হয়ে যাবে এই বার্তাটা দিতে পারি, যে ভালো হবার দিকে যেতে পারেন, আপনি ভালো লাইফ মেনটেন করতে পারবেন। ইউ ক্যান লিড এ ভেরি সাস্টেনেবল লাইফ। কিন্তু এই যে ত্রিদোষের বৈষম্য, এটাকে যদি ঠিক করে বিচার করে এবং কোন সিস্টেমে হয়েছে সেই সিস্টেমের কে দেখে তার অনুযায়ী যদি চিকিৎসা করা হয়, প্রাজ্ঞ চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গিয়ে, অবশ্যই কোনো সদ্যসর বৈদ্যের কাছে নয়, কোয়াকের কাছে নয়, প্রাজ্ঞ বৈদ্য যারা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, যাদের হায়ার ডিগ্রি আছে। এই প্রাজ্ঞ এখন অনেক ভালো ছেলে আছেন, চিকিৎসক আছেন, যারা চিকিৎসা করেন, তাদের পরামর্শ দেন, তার কাছ থেকে পরামর্শ নিন, যান, অবশ্যই ভালো থাকবেন। এমন নয় যে ভালো থাকবেন না, অনেক রোগী ভালো আছেন, কিন্তু ঠিকঠাক তিনি যা বলছেন সেই ডিরেকশনকে মেনে চলতে হবে। এবং দেখুন কি অসাধারণ লিখেছে চরসংহিতায়, যে এই অবস্থা কি হয় যখন একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয় ক্যান্সারের, তখন কি হয়? মহারুজম মানে সিভিয়ার পেন, দাহপরিতম বার্নিং সেন্সেশন, শীঘ্র বিদায়ী দারুণম মানে হচ্ছে র্যাপিডলি স্প্রেডিং ইন নেচার। এই মেটাস্ট্যাটিক যেটা একদম মেটাস্টেজ হয়ে যাচ্ছে, র্যাপিডলি স্প্রেডিং নেচার, শীঘ্র বিদায়ী ধারণম। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কোথায় দেখা যায়? ক্যান্সারে দেখা যায়। তারপরে আর কি, তারপর অবশেষে সেই রোগটা একদম আলটিমেট কন্ডিশনে চলে যায়। তাহলে মহারুজং দাহপরিতম শীঘ্র বিদায় ধারণম, অশুভবোধ ঘনোন্নতম। আপনি যখন কোনো অর্গানে হয় তখন স্টোনি, ডাল, স্টোনি একদম হার্ড হয়ে যায়, হার্ড মাস তৈরি হয়। হ্যাঁ, আর সবচেয়ে লাস্ট যে ফেনোমেনা, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনঃশরীর অগ্নিবল অপহারিণম। মানে হচ্ছে মাইন্ড ডিপ্রেশন হয়ে যায়, শরীর একদম ক্ষীণকায়, কার্শ, একদম অবস্থা খারাপ হয়ে যায়। অগ্নিবল অপহারিণম, নো ডাইজেস্টিভ পাওয়ার, ডাইজেশন একদম লেস হয়ে যায়। তাহলে তিনটে প্যারামিটার, তিনটে যদি সিমটমস আমরা মনে রাখতে পারি। আর মহারুজম দাহপরিতম শীঘ্র বিদায়ী দারুণম, অসমবদ গণন্যতম, মনঃশরীর অগ্নিবল অপহরিণম। এই মন শরীর অগ্নিবল অপহরণ হয়ে গেলে আর থাকলোটা কি? এই যে ক্যাটাগরিক্যাল সাইন সিমটমস, এত সুন্দর সাবজেক্টিভ প্যারামিটার্স মডার্নও লিখে জানি, তার যে চিকিৎসা, তার চিকিৎসা বলা আছে। তা আমরা যদি প্রোটোকল অনুযায়ী, আয়ুর্বেদ প্রোটোকল অনুযায়ী তার চিকিৎসাটা যা লেখা আছে শাস্ত্র অনুযায়ী করতে পারি, তাহলে যেটাকে প্রত্যক্ষ না বলে জাপ্য অবস্থায় রাখতে পারি। এটা নয় যে মারা যাবেন এমন নয়, দীর্ঘদিন ওষুধের মাধ্যমে, দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে, একদম ওষুধ খেতে হবে। সব যে রোগ সেরে যায় তা নয়।
আয়ুর্বেদে প্রচুর রোগ বলেছে যে অসাধ্য ব্যাধি মানে হচ্ছে প্রত্যাখ্যেয়। পারা যাবে না। প্রত্যাখ্যেয়, অসাধ্যের মধ্যে দুটো বললাম, জাপ্য প্রত্যাখ্যেয়। একটা রেখে দেওয়া যায় আর একটা হচ্ছে মারা যায়, প্রত্যাখ্যেয় ছেড়ে দিতে হবে যে না সারানো যাবে। সুতরাং এমন বলতে অসুবিধা নেই যে আমার দ্বারা এইটা ট্রিটমেন্টে সারবে না, এটাও বলতে অসুবিধা নেই। কিন্তু তাকে আমরা ওষুধ দিতে হয়। ওষুধ দিয়ে যদি ঠিক হয়, বডি এবং ওষুধের মধ্যে যদি একটা কার্যকারণ সম্বন্ধ বসে ঠিকঠাক, তাহলে অনেকদিন ভালো থাকে। এবার যদি আমরা এই রোগটার চিকিৎসার দিকে আসি, কেমোথেরাপির কোনো সাবস্টিটিউট আয়ুর্বেদে আছে? বা কারোর ক্যান্সার হলে সেটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, তারপর লাস্ট স্টেজ, প্রথম স্টেজেই যদি কারোর ক্যান্সার ধরা পড়ে, আমি প্রথমে আগে জেনে নিই আপনার কাছে যে কেমোথেরাপির সাবস্টিটিউট কি আয়ুর্বেদে? কেমোথেরাপিতে একটা মডার্ন কেমোথেরাপি, তার মানে কি কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স আমি দিচ্ছি, যার ফলে সেই যে বাজে যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেটাকে ধ্বংস করছে। কিন্তু সাবসিকুয়েন্টলি অনেক ভালো কোষও মারা যাচ্ছে। এখন আরো আধুনিক কেমোথেরাপি এসে গেছে, ইমিউনোথেরাপি এসে গেছে, কেমোথেরাপি আছে। তাহলে চার যে আমাদের থেরাপি, আমরা কি করি, আমরা কিছু বিষ প্রয়োগ করি। বিষ প্রয়োগ করা হয়, মানে যেটা ঔষধ কিন্তু বিষ, কিন্তু তীক্ষ্ণ উষ্ণ। মানে কেমিক্যাল সাবস্ট্যান্সটা এমন যে তীক্ষ্ণ উষ্ণ। কেমোথেরাপি হতো তীক্ষ্ণ উষ্ণ, এইরকম বিষকে বিষ দিয়ে ওরালি দেওয়া হয়, মানে খাওয়া হয়। এখনো তো কেমোথেরাপি ওরালি দিচ্ছে। তাহলে যদি ওরালি দেওয়া হয়, যেমন ভল্লাতক, সেমিকার্পাস অ্যানাকার্ডিয়াম, এটাকে শোধন করে ঠিকঠাক মাত্রায় ঠিকঠাক বৈদ্য বা চিকিৎসক আয়ুর্বেদিক প্রাজ্ঞ বিদ্যুৎ যদি দেয়, তাহলে ভালো কাজ হয়। ধুদ্রোর বীজ, এটাও তীক্ষ্ণ উষ্ণ, এটা দিয়েও আপনি কেমোথেরাপি ন্যায় হয়। অর্থাৎ কেমোথেরাপি তো আর ইউজ করছে না, ওষুধটাতে কাজ করছে। থেরাপিউটিক্যালি কেমিক্যালসটা ওইখানে গিয়ে ওই জায়গাতে তার ইমিউনো সাপ্রেশন করে। ব্যাপারটা কেমোথেরাপি দিয়ে ইমিউনো সাপ্রেস করছে, তো ইমিউনো সাপ্রেশন করে। সুতরাং এইরকম অনেক ড্রাগ আছে যেগুলো ইমিউনো সাপ্রেসার, মানে ওই জায়গার ইমিউনো। এখন যদি আপনি ধরুন কেমোথেরাপি স্পেসিফিক বলেন, তাহলে এই বিষ দিয়েই চিকিৎসা করে, অর্থাৎ বিষ ঔষধই প্রয়োগ করা হয়, বিষ দিয়ে বিষ নাশ করা হয় একদম। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে স্টেজ অফ ক্যান্সার, ফার্স্ট, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ এবং শেষে তো আর মানুষটা বাঁচেই না হয়তো। প্রথম স্টেজে যখন কারোর ক্যান্সার ধরা পড়ে, তাতে আয়ুর্বেদ কি বলে, কিভাবে তার ট্রিটমেন্ট করে, কি ওষুধ তারা দেয়, এবং সেটা অবশ্যই ডাক্তারকে দেখিয়েই তো। ধরুন ফার্স্ট স্টেজে এসে আমি ধরুন আমাদের একটা গুল্মরোগ বলে রোগ আছে, গুল্মরোগের যদি পৈতৃক গুল্ম হয়, পৈতৃক গুল্ম আইডেন্টিক্যাল টু দ্যাট অফ দ্য গল ব্লাডার। আচ্ছা, ক্যান্সার, গল ব্লাডারের ক্যান্সার যদি হয়, বা প্যানক্রিয়াসের যদি ক্যান্সার হয়, প্রাইমারি স্টেজ অফ গল ব্লাডারের ক্যান্সার পৈতৃক গুল্ম, সেখানে কি হয়, সেখানে আপনার স্পর্শ অসত্য, আপনি এখানে হাত দিলেন, সিভিয়ার পেন হবে গল ব্লাডার ওইখানে। আর কি হবে, আর ঠিকমতো বাইল প্রোডাকশন, বাইল সিক্রেশন হবে না। ন্যাচারালি কী হবে, তার কনস্টিপেশন হবে, অথবা লুজ টুল হবে। সিএ প্যাঙ্ক্রিয়াস হলে কী হবে, সিএ প্যাঙ্ক্রিয়াস হলেও তাই সিভিয়ার পেন হবে, হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস হলে। তাহলে ক্যান্সার প্যাঙ্ক্রিয়াস হলে, হেড অফ প্যাঙ্ক্রিয়াস হলে, তখন আমরা করতে হবে কি, তখন আমরা প্রাইমারি স্টেজে এলে ওটাকে পৈতৃক গুল্ম হিসেবে পারবো। তখন তার চিকিৎসা পদ্ধতি আলাদা, পিত্তেষু বিরেচনম। তার সিম্পল কী দেবো, একটা তেওড়ি বলে একটা গাছ আছে, সেই গাছের বলবো যে তুমি একটু তেওড়ি গাছের খাও, খেতে আরম্ভ করো, এরপরে জল ভিজে জল খাও, বা আরও অন্যান্য ড্রাগ আছে, দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো খেতে বলি। এবার এই পৈতৃক গুল্মকের ফার্স্ট স্টেজ, সে যখন সেকেন্ড লাস্ট স্টেজে আসবে, তখন নিচয় গুল্ম হবে, অর্থাৎ টার্সিয়ারি স্টেজ বললাম আমি, যেটা মহারিজং দা পরিতম শীঘ্র দারুণম, ওই রকম কন্ডিশন। তখন তো ফ্যাটাল স্টেজ, তখন তাকে অনেক রকম কর্ম করতে হবে, পঞ্চকর্ম। আপনি বললেন যেমন কেমোথেরাপির কি কোনো সাবস্টিটিউট আছে, কেমোথেরাপি সাবস্টিটিউট, কেমোথেরাপি দিয়ে অনেক কিছু যা বিভ্রম হয়, অর্থাৎ যার যে অ্যাডভার্সিটি যাচ্ছে, সেই অ্যাডভার্সিটিটাকে কিন্তু রোখা ঢুকতে পারা যায়। পঞ্চকর্ম থেরাপি করা হয়, যে বায়ু, আমি বললাম যে বায়ু হচ্ছে প্রধান দোষ, আর বায়ুতে কী হয়, বস্তি দেয়। বস্তিটা কী জিনিস,
বস্তি কিছু নয়, বস্তি হচ্ছে কিছু মেডিকেটেড অয়েল বা মেডিকেটেড দ্রব্য ঔষধ সিদ্ধ জল, সেটাকে কি হয়, সেটাকে পার রেকটাম পুশ করা হয়। আর সেইটা পুশ করলে শরীরের বল আবার পুনঃস্থাপিত হয়। তাহলে ন্যাচারালি শরীরের বল যদি বাড়ে, আমি বললাম মানে মনের শরীরে অগ্নিবল আপনি, যদি শরীরের বল বাড়ে মনের বল বাড়বে, অগ্নিবল বাড়বে। তাহলে আমরা কি করি, প্রথমে বস্তিক ক্রিয়া করি। আর বায়ুর বস্তিক কর্মের দ্বারা, বস্তিক কর্ম হচ্ছে অর্ধ চিকিৎসা, অর্থাৎ প্রায় অলমোস্ট অনেক রোগ সেরে যায়। ভেরি সিম্পল। পার একটা আপনি একটা ডুজ দিলেন, ডুজ নয়, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। সেটা যে ডাক্তারবাবুর কাছে যাবেন, আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে, তিনি বলতে পারবেন। ন্যাচারালি তার কাছে পরামর্শ নিয়ে বস্তিক নিয়ে করলে ইজিলি সেরে যাবে। তারপরে আপনি যদি এখানে না প্রতিকূল বা সারছে না, তখন তাকে আপনাকে আরেকটা কিছু ওষুধ দিতে হবে। হ্যাঁ, স্টেজ ওয়াইজ চিকিৎসা করা যায় প্রত্যেকটা রোগের। এখন প্রশ্ন হচ্ছে যে কোন সিস্টেমে হয়েছে। ধরুন জিআই ট্র্যাক্টে হয়েছে, অর্থাৎ খাদ্য নালীতে হয়েছে। খাদ্য নালীতে যদি হয়, খাদ্য মানে জিআই ট্র্যাক্টে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, তখন কি, তখন আপনাকে ভাবতে হবে যে এটা সিও ইসোফেগাস অর্থাৎ ক্যান্সার ইসোফেগাসে হয়েছে না, তখন তার লক্ষণ আলাদা হবে। সিভিয়ার বার্নিং সেন্সেশন হবে, তীব্র দাও হবে, ডেগ্লুটেশন হবে, গিলতে গেলে অসুবিধা হবে, তারপরে খেতে পারবে না কিছু জিনিস, খেতে গেলে অসুবিধা হবে। তারপরে আপনি আসুন আমাশয়, সেখানে হতে পারে, সেখানেও সিভিয়ার পেন হবে, খাবার ঠিকমতো হজম হবে না, ডাইজেশন প্রবলেম হবে। এটা দীর্ঘদিন, এটা একদিন দুদিনে হচ্ছে তার মানে হয়ে সবাই ভাবছে ক্যান্সার, ক্যান্সার কিন্তু ভেরি রেয়ার, রেয়ার কেস ইজ অলওয়েজ রেয়ার। ডাইজেশন হচ্ছে না, কিন্তু দীর্ঘদিন যদি চলতে থাকে তার মানে কোথাও একটা প্রবলেম আছে, হজম হচ্ছে না, খেতে রুচি নেই, তখন স্টমাকে প্রবলেম। সিভিয়ার পেন হচ্ছে, বা ল্যাট্রিন বা পায়খানা ঠিক মতন হচ্ছে না, তার কোষ্ঠবদ্ধতা হচ্ছে, কখনো কখনো বেশি মাত্রায় স্টুল হচ্ছে, তেল ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে, তখন তার মানে সেখানে কোথাও একটা গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াস অথবা ইন্টেস্টিন, এইখানে ক্যান্সার হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। অথবা মলদ্বার দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সেই রক্ত থেকে আপনার সেখানেও কোষ্ঠবদ্ধতা হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, সিভিয়ার পেন হচ্ছে, মহারুজম, তখনও কিন্তু তীব্র বেদনা হচ্ছে, তীব্র আরতি, তাহলে বুঝতে হবে সিএ রেকটাম। তাহলে এইরকমভাবে প্রত্যেক এই লক্ষণগুলো, এই যে তীব্র আরতি, কোষ্ঠবদ্ধতা, এই লক্ষণগুলো কিন্তু সাবজেক্টিভ প্যারামিটারগুলো বলে আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কজন মনে রাখতে পারছি। মনে রেখে যদি আমরা সেইভাবে ট্রিটমেন্ট করতে পারি, যেই লক্ষণ নিয়ে আসছে তার মানে এই রোগ, তাহলে সান্নিপাতিক অর্শ বা রক্তার্শ বা নিচয় গুল্ম, অথবা আলাদা আমি খেতে পাচ্ছি না, ধরুন আপনি খেতে গেলে জল খেতে পাচ্ছি না অন্য, তাহলে সেটা গলার রোগ, গলৌঘ, তাকে বলে গলৌঘ। সে গলৌঘ ইমিডিয়েটলি খুব সিভিয়ার পেন হয়ে তীব্র শ্বাসকাশ নিয়ে মরে যাচ্ছে, মৃত্যু মুখে পড়তে হচ্ছে পেশেন্ট। তার মানে হচ্ছে শতগ্নি, রোগটা হচ্ছে শতগ্নি, সিভিয়ার, একদম মরবেই মরবে, শতগ্নি। আর তারপরে আপনার গলায় বিরাট আয়তাকার শোথ হয়েছে, একটা ইডিমা হয়েছে, আপনি বললেন সিএ থাইরয়েড হয়েছে, তীব্র আরতি, বেদনা থাকবে। তাহলে এই যে সিম্পল কিন্তু সাবজেক্টিভ প্যারামিটার, এই প্যারামিটারগুলো যদি, এই সাবজেক্টিভ প্যারামিটারগুলো যদি আমরা জানি, ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি জানি, তাহলে অত আপনার ওই এমআরআই, সিআরআই, টিআরআই, এমআরআই, যে এত কিছু হাবিজাবি করতে হবে না। কিছু করা হয় বৈজ্ঞানিক কারণে, এটা ঠিক আছে, ইট ইজ গুড ফর দ্য একাডেমিক বাট নট ফর দ্য পেশেন্ট। পেশেন্টের জন্য, পেশেন্ট নিজে কী কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় আজকের যুগে, হ্যাঁ, তখন সে কি করবে, তখন সে চুরি চামারি, চুরি এই সমস্ত করবে, পয়সা পারবে না, পারবে না। মানুষ কজন মানুষ পারে, কজন মানুষ পারে? আমরা কয়েকজন কিছু কিছু লোককে দেখে ওই ব্যক্তির কথা ভাবছি, হ্যাঁ, কিন্তু সামান্য আমাদের মূল সূত্র হচ্ছে সামান্যভাবে কিভাবে চিকিৎসা করা যায়। এইটা হচ্ছে, এইটা যতক্ষণ না পর্যন্ত মানুষের মনে বা চিকিৎসকগণের মনে উদ্ভূত হচ্ছে, ততদিনে কিন্তু আমরা সমাজ থেকে সামাজিক ব্যাধি তথা ক্যান্সারকে দূর করতে পারবো না। বলা হয় আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজের থেকে, মনে করা হয়, এবং আমরা পিছিয়ে গেছি, আমাদের চিকিৎসা বিজ্ঞান, আমাদের ওখানে বলা সোজা, কারণ ওখানে আর্থিক কন্ডিশন কি, পিছিয়ে কিছু পিছিয়ে গেছে এই কারণে যে আমরা আরো আমাদের সেই ক্ষমতা নেই, আমরা সেই দিকে দৌড়তে যাচ্ছি।
আমাকে সেইটাকে বিয়ার করার ক্ষমতা থাকা দরকার তো। না, কিন্তু আমার সোজাসুজি প্রশ্ন যে ক্যান উই কম্পিট উইথ দেম? আমাদের যে শাস্ত্র আছে আমরা কি তাদের সাথে কম্পিট করার অবশ্যই, জায়গায় রয়েছে? একদম একদম। যে প্যারামিটারসে বলা হচ্ছে কম্পিট করতে পারবো কিনা, সেই প্যারামিটারসে কম্পিট করা যায়। এবং ছাড়িয়েও যাওয়া যায়। অবশ্যই, কেন ছাড়া যাবে? কারণ অনেক রোগীকে বলা হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি যে অনেক রোগীকে বলা হয়েছে যে আপনি 3 মাসের মধ্যে মারা যাবেন, স্ট্যাবলিশড 3 মাস 6 মাস আপনাকে রোগ করে, রোগী ভালো আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান খারাপ বা করা উচিত না এটা আমি কিন্তু বলছি না, কখনো এই বার্তা আমি কখনো দিচ্ছি না। আমি বলছি যে আধুনিক চিকিৎসকরা যখন বলেন যে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথ করবেন না বা আয়ুর্বেদ চিকিৎসা করবেন না, আপনারা প্রথমেই অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে আসুন। আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ কতজন আয়ুর্বেদ পড়েছেন? তাদের পক্ষে, তাদের অবশ্যই তাদের স্বাস্থ্য সম্পর্কে মতামত রাখতে পারেন, কিন্তু যখন তারা অন্য স্বাস্থ্য সম্পর্কে মতামত রাখবেন তার আগে নিশ্চয়ই সেই শাস্ত্রে অভিজ্ঞতা হওয়া উচিত। এবং তাহলে দেখবেন যে আয়ুর্বেদে অনেক কথা বলা আছে, এগুলো করলে নিশ্চয়ই কিছু উপকার তো পাবেনই পাবেন। এবার আমার খুব স্পেসিফিক প্রশ্ন, আমি চাইবো যে আপনি 1-2 কথায় যদি উত্তর দেন। প্রথম, যে ক্যান্সার যাতে না হয় এটার জন্য প্রাথমিকভাবে আমাদের জীবনযাপনে কি কি পরিবর্তন আনা উচিত? আজকের ফাস্ট লাইফে আমরা ফাস্ট ফুড খাই, আমরা তাড়াতাড়ি চলি, আমাদের অফিস আছে, আমাদের স্ট্রেস আছে, আমাদের কম্পিটিশন আছে, আমাদের গোল আছে, অ্যাচিভমেন্ট আছে, এই সব কিছু রেখেও এবং আমাদের ভেজাল জিনিসও আছে, সব কিছু নিয়ে আমরা আমাদের জীবন চর্চায় কি পরিবর্তন আনতে হবে আমাদের? আমরা এই এত কিছু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, এগুলো সব দুর্যোগ, এবং সেই প্রাকৃতিক জীবনশৈলীকে উপেক্ষা করে আমরা এই ভেজালের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমরা ভাবছি যে ক্যান্সার হবে না, তা তো হয় না। তাহলে আমরা কি করতে হবে? সামান্যভাবে আপনাকে দিনচর্যা পালন করতে হবে, ঋতুচর্যা পালন করতে হবে এবং রাত্রিচর্যা পালন করতে হবে। দিনচর্যা মানে যা যা বলেছে, যা যা নিয়ম অনুযায়ী, কিন্তু সেগুলো কজন পারবে? আধুনিক এত ফাস্ট লাইফে কজন পারবে? খাদ্যাভ্যাস, অবশ্যই খাদ্যাভ্যাসের বিরাট চেঞ্জ হয়ে গেছে। খাদ্যাভ্যাস যদি ঠিকমতো না করা যায় তাহলে কিন্তু রোগ হতে বাধ্য। না, মানে কটায় খাবার, আমি যদি 3টে ভাগে খাবার, প্রথম আগে জিজ্ঞেস করি যে এটা শোনা যাচ্ছে যে এই একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা কথা আসছে, এই ফাস্টিংটা মানে উপোস করে থাকা, ক্যান্সার নিরাময় উপোস করে থাকাটা কি ভালো? আর যদি সেটা নাও হয়, খাবারটাকে যদি 3 ভাগে ভাগ করি বা 4 ভাগে ভাগ করি, যে সকালে প্রাতরাশ, তারপরে আমাদের দুপুরের খাবার, মধ্যাহ্নভোজ, এবং তারপর বিকেলে কিছু স্ন্যাক্স আমরা খাই এবং রাত্রে আমরা ডিনার করি, তো এই যে 4 ভাগে ভাগ করি, এটার কি কোনো সময় নির্ধারণ আছে যার থেকে মানে যেটা ঠিকঠাকভাবে করলে আমাদের ক্যান্সার হবে না? ক্যান্সার হবে না কথাটা এর মধ্যে হবে না, এগুলো দিয়ে আপনি ক্যান্সার না হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা, হ্যাঁ। সম্ভাবনাটা বেশি। সম্ভাবনাটা বেশি কি, যে সকালে আপনি অর্থাৎ আপনি কতখানি খাবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কখন খাবেন। আর এর মাত্রা হচ্ছে অগ্নিবলে অপেক্ষণী, অগ্নিবলের অপেক্ষা করে। অর্থাৎ আপনার খিদে পায়নি, আপনি যে কোনো সময় খেয়ে নিয়েছেন, সকালে বলা আছে বলে সকালে খেয়ে নিয়েছেন, বিকেলে বলা আছে বিকেলে খেয়ে নিয়েছেন, সন্ধ্যেবেলা খেয়ে, তা নয়। আর তখনই খাবেন যখন অগ্নি, অর্থাৎ আপনার খিদে পাচ্ছে এবং প্রপারলি ডাইজেশন হচ্ছে, এবং দেখবেন যে সেই প্রপার ডাইজেশনের পর আবার খিদে পাচ্ছে, পুনরায় খিদে পাচ্ছে, প্রপার ডাইজেশন হওয়ার পর, মানে যে পেট গুড়গুড় করে যেটা, হ্যাঁ, যা হোক প্রপার ডাইজেশন হচ্ছে, আমরা খিদে, মন উৎফুল্ল আছে, খিদে পাচ্ছে, নম্বর 1। অর্থাৎ আর এর মাত্রা কোনো স্পেসিফিক নয় যে এত, এখন হচ্ছে ক্যালোরি ভ্যালু মেনটেন করে এখন বলছে, কিন্তু এটা ভুল কনসেপ্ট। মানে এখনকার কনসেপ্ট অনুযায়ী আমি সহমত নই, কারণ হচ্ছে আপনার খিদে পাচ্ছি, আপনি ফাস্টিং করে আছেন, ভুল। আপনার খিদে পাচ্ছে না, আপনি খাচ্ছেন, সেটাও ভুল। আপনি খাচ্ছেন, আপনার ডাইজেশন হচ্ছে না, আবার খাচ্ছেন, সেটাও ভুল। আপনি একসঙ্গে অধিক মাত্রায় খাচ্ছেন, সেটাও ভুল। আপনি আহারের সময় কথা বলতে বলতে খাচ্ছেন, ঠিক মতন কনসেন্ট্রেশন না করে, সেটাও ভুল। তাহলে এই সমস্ত নিয়মগুলোকে উপেক্ষা করে সঠিক বার্তা অনুযায়ী খেতে হবে। আর আপনার যদি খিদে পায়, এবং অবশ্যই ম্যাক্সিমাম রাত্রি 7টা থেকে 9টা 8টার মধ্যে আপনি খেয়ে নেবেন। রাত্রির খাবারটা 8টার পর না খাওয়াই ভালো। গুরুপাক, অর্থাৎ তেল মশলা বেশি খাওয়া। আর উপবাস, আপনার উপবাসটা মানে কি? উপবাস মানে হচ্ছে আপনি তো তখন আপনার খিদে পায়নি, আপনি খাচ্ছেন না, সেটা উপবাস নয়। আপনি খিদে পায়নি, খাবেন না, কিন্তু খিদে পেয়েছে খাবো না, খিদে পায়নি, খিদে পেয়েছে খাবেন না, তাহলে কিন্তু শরীর
রোগে রোগ হবে, বিভিন্ন রোগ হবে। আমাদের যে সমস্ত খাবারগুলো ভীষণ মানে গুণ রয়েছে যে খাবারে, যেমন বলা হয় যে ক্যান্সার নিরাময় বিট, গাজর, আপেল, এগুলোর গুণ ভীষণ। তো আয়ুর্বেদ কি বলে এই বিষয়ে? হ্যাঁ, এই সমস্ত খাবারই বলছে যে অন্য, যেমন আমি একটা করি যে ধরুন দারচিনি সামান্য, যেগুলো আমরা ব্যবহার করি রান্নাঘরে, এলাচ, লবঙ্গ, রসুন, আদা, পেঁয়াজ, হলুদ, জিরে, ধনে, আম, জাম, কলা, বেল, মেথি, মূলো শাক, জব, ভেরি ইম্পর্টেন্ট, জব, তিল, নারকেল জল অত্যন্ত উপকারী। এছাড়া অনেক দ্রব্য আছে, কারণ এই জগতে এমন কোনো দ্রব্য নেই যেগুলো ওষুধ নয়। নানু ওষুধে ভুত্তং জগতে কিঞ্চিৎ দ্রব্য মুকুলপথে। এই জগতে এমন কোনো দ্রব্য নেই যে ওষুধ নয়, সবই দ্রব্য, সব দ্রব্যই ওষুধ, কিন্তু এর মধ্যে কতগুলো আমি বললাম। আর ফ্রেশ ফ্রুটস, আপেল ভেরি ইম্পর্টেন্ট, আপেল খুব ভালো, বিশেষ করে লিভার ক্যান্সারে আপেল না হয় যাতে। তারপরে এই শাক সবজি ভালো, মানে ফ্রেশ ভেজিটেবলস, এগুলো বিট, গাজর যেটা আপনি বললেন, এর মধ্যে এগুলো খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকার্সিনোজেনিক, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস আছে, মলিকুলস আছে, পরীক্ষা করে দেখা হয়েছে, এগুলো সবগুলোই কাজ করে, মানে প্রিভেন্টিভ হিসাবে কাজ করে, মানে সম্ভাবনা কমায়, সম্ভাবনা কমে। আমাদের বাঙালি বাড়িতে চা খাওয়া ছাড়া, মানে শীতকালে কফিটাও অবশ্য যুক্ত হয়, কিন্তু চাটা ছাড়া যেন জীবনযাপন হয় না। কিন্তু বলা হয় বেশি চা খেলেও ক্যান্সারের সম্ভাবনা বেশি, যে কোনো জিনিস খেলে বেশি কোনো জিনিস, সব কিছুই। চায়ের বদলে কি খেতে পারি আমরা? আমি আগে গতবার বলে গেছি, চায়ের বদলে আমরা হরিতকির জল, হরিতকি ভেজানো জল খান, দারুচিনি ভেজানো জল খান, দারুচিনি দিয়ে, বা একটু আদা শুঁট ভেজানো জল খান। কোন 3-4টে জিনিস যেগুলো ক্যান্সার প্রিভেনশনে আমাদের মনে রাখা উচিত, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে? কারণ মহিলাদের রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ অর্গানের যে ক্যান্সার, সেটা মারাত্মক হারে বাড়ছে। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল, স্মোকিং এবং অনিদ্রা, মানে নিদ্রা ঠিক সময় না যাওয়া, এটাকে ঠিকঠাক, অ্যালকোহল যেন না খায়, স্মোকিং একদম ছেড়ে দেয়। আমি বলবো কাট নয়, স্টপ, নট কাট, স্টপ। যত ছাড়বেন তত বাঁচবেন, যত খাবেন তত মরবেন, সিম্পল জিনিস। শুধু একা মরা নয় তো, জনসমাজকে মরবেন, কারণ এই যে পলিউশন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সুতরাং তার থেকে রাবড়ি খান, অ্যালকোহল না খেয়ে, স্মোকিং না করে রাবড়ি খান, ভালো, বেটার। মহিলাদের জন্য বেশিরভাগই যে জেনারেল আচার যেগুলো আছে, যেগুলো ঘর মেজে পোঁছা বা উবয়ে কাজ করা, এগুলো করতে হবে। কারণ আদারওয়াইজ এই যে প্রজনন সিস্টেমে যে ক্যান্সার, সেটা ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এবং মানে আপনি বলছেন ওই যে আমরা ঘর মোছা, হ্যাঁ, ঘর মোছা, বসে ঘর পুছতে হবে। আর পুষ্টিকর আহার, মহিলারা কি খায়, মহিলাদের দেখুন, আমাদের দেশে মহিলারা কিন্তু অপুষ্টিতেই ভোগে, বেশিরভাগ মহিলা কাজ প্রচুর করে, মহিলাদের কাজ প্রচুর, অন কন্ট্রারি খাদ্য, মানে খাবার পায় না। যে একটা মাছ হয় বাড়ির পুরুষদেরই দিয়ে দেয়, হিমোগ্লোবিন মেনটেন হয়, মানে আয়রন যেন থাকে সেটা দেখতে হবে, পেয়ারা, এই সমস্ত খাওয়া। কোন 3টে ফল ক্যান্সারের জন্য খুব ভালো? অবশ্যই আপেল যদিও দামি, আপনি আমলকি খুবই সস্তা খাওয়ার মতো, গোয়াবা। আমলকি কি কাঁচা খেতে হবে? কাঁচা, পাকা যাও খান, কালেতে পাবেন আমলকি। সেদ্ধ করে খাওয়াটা বেশি ভালো না কাঁচা? কাঁচা। অনেকে আবার মানে সহ্য হয় না, এত অ্যাসিড, না হলে সেরকম খাবেন। আপনি একসঙ্গে যদি 4টে খান তাহলে হবে কি, একটা অর্ধেক খান, না সহ্য হলে অর্ধেক খান, তাও না সহ্য হলে 1/4 খান, দেখুন কতটা সহ্য। যদি না সহ্য খাবেন না, তাহলে অন্য কিছু খাবেন। ক্যান্সার নিরাময়ে হলুদ ভেরিন, হলুদ আমি বলতে ভুলে গেলাম, হলুদ ভেরিন খুব প্রয়োজন, সবার খাওয়া উচিত। হ্যাঁ, হলুদ সবাই করার যে হলুদের হাইপোমিলানোসিস অ্যাকশন আছে। হাইপোমিলানোসিস মানে কি, যে ধরুন কারোর ভিটিলিগো হয়েছে, ভিটিলিগো মানে যারা সোজা কথা যাদের সেতি বলে, তাদের যদি আরো হলুদ খান তাহলে কি হবে, সেতিটা বাড়বে। হাইপোমিলানোসিস অ্যাক্টিভিটি, নট হাইপারমিলানোসিস।
অর্থাৎ শরীরে রং করাবার ক্ষমতা নেই, কিন্তু কমাবার ক্ষমতা আছে। তাহলে সেই জন্য সবাই যারা একটু ফেয়ার লুক চায় তখন তারা হলুদ খায়, কিন্তু হলুদ কিন্তু অ্যান্টি কার্সিনোজেনিক। এইগুলো সবগুলোই এটা নয় যে তুমি হলুদ, একটা মিসকনসেপশন আছে যে হলুদ এখন হরিদ্রার যুগ। মশলা ধনে, জিরে, হলুদ, জোয়ান সবগুলোরই কিন্তু অ্যান্টি কার্সিনোজেনিক অ্যাক্টিভিটি আছে। জোয়ানেরও? হ্যাঁ, মানে সকালবেলা কেউ যদি জোয়ান ভিজিয়ে জল খায়, হ্যাঁ ভালো, উইথ মৌরি, ভালো। সেটা ভালো। আমার আরও একটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, যে সাদা জিনিস ক্যান্সার ডেকে আনে, এটা একটা সত্যি কথা না মিথ? মানে ময়দা, চিনি, নুন। ময়দা, চিনি না, ময়দা জাতীয় এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। চিনি এগুলো তো বললাম, আমি আগে কতবার বলেছি যে প্রসেসিংয়ে ভুল। প্রশ্নটা হচ্ছে আমরা প্রসেসিংটা, চিনি এখন যে তৈরি হয় সেই প্রসেসিংটাতে ভুল আছে, তো লাভ করবেই। শুধু ক্যান্সার নয়, ডিফারেন্ট টাইপের ডিজিজ হতে পারে। তার মানে যেটা বলা হচ্ছে সেটা পুরোটাই মিথ? মিথ নয় তো, হচ্ছে তো, সত্যি কথা হচ্ছে কারণ প্রসেসিংয়ে ভুল হচ্ছে। ময়দা খেতে বার করছে কেন? প্রসেসিংটা ভুল। আজকের মডার্ন সায়েন্সও, মডার্ন ডাক্তাররাও তারা সেই পুরনো যুগেই ফিরে যাচ্ছে। মানে বলা হচ্ছে যে টেফলন কোটিং, যে ননস্টিক প্যান, তাতে রান্না করবেন না, আপনি অ্যালুমিনিয়ামে রান্না করবেন না, ফিরে আসুন মাটির পাত্রে কিংবা লোহার পাত্রে। এটা সাধারণ নয়, কারণ প্রত্যেকটারই কেমিক্যালস, প্রত্যেকেই কেমিক্যালস, এই যেগুলো অ্যালুমিনিয়াম হোক বা যা হোক, তার একটা রিয়াকশান তো হবেই যে কোনো খাদ্যের সঙ্গে। আর মাটির পাত্রের কী রিয়াকশান হবে? এটা স্বাভাবিক। আহার আর নিদ্রা ক্যান্সারের সাথে খুব রিলেটেড। ভেরি রিলেটেড, নিদ্রা রিলেটেড, নিদ্রা আপনি যদি প্রপারলি না নেন তাহলে বায়োমেন্সগুলো ঠিকমতো বেরোবেন, ঠিক হবে না। ন্যাচারালি স্ট্রেন হবে, স্ট্রেন যত হবে তত তো সেলেতে স্ট্রেস করবে, যত স্ট্রেস করে লিপিড প্রোডাকশন বাড়বে এবং তাতে কী হবে, তার ডিজিজ হবে, ক্যান্সার হবে। যে দ্রব্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে সেই দ্রব্যগুলো বা সেই খাদ্য যদি আমরা বেশি খাই তাহলে সেগুলো উপকারী। একদম। আমার মনে হয় আজকের এই আলোচনাটা থেকে আমাদের প্রাচীন শাস্ত্র, আমাদের প্রাচীন চিকিৎসাবিদ্যার মাধ্যমে কিভাবে এই ক্যান্সার নামক নতুন যে টার্ম, ওয়েস্টার্নাইজ টার্ম, তাকে কিভাবে কোপ আপ করতে পারি। আমরা পুরোপুরি নিরাময় তো করতে পারবো না, কিন্তু কিভাবে কোপ আপ করতে পারি এবং কিভাবে প্রিভেনশন নিতে পারি, মানে যাতে না হয় তার ব্যবস্থা করতে পারি, নিজেদের প্রোটেকশন একটা সেল তৈরি করতে পারি, সেটারই একটা কি বললি, একটা বিস্তারিত ব্যাখ্যা এখানে তুলে ধরা হলো, একটা বিশ্লেষণ তুলে ধরা হলো। আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। এবং এই চ্যানেল থেকে এই ধরনের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই কমেন্টে লিখুন যে আপনারা এর দ্বারা কতটা উপকৃত হলেন, আপনাদের কি কি অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে, এবং আপনারা কোনো সমস্যার মধ্যে পড়েছেন কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করে দিন, কারণ আমাদের দেশের এই প্রাচীন বিদ্যা, এই চিকিৎসা বিদ্যা সেটা রয়েছে, আমরা কেন তাকে অবহেলা করে অন্যান্য দিকগুলোকেই খালি তার নাম সংকীর্তন করব, এটাও উচিত নয়। প্রতিটি বিদ্যারই নিজস্ব গুরুত্ব রয়েছে, সুতরাং এই হীনমন্যতায় ভোগাটাও কিন্তু খুব খারাপ ব্যাপার। যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি এবং আশা রাখবো যে বার্তা অবিচলবাবু আজকের এপিসোড থেকে দিতে চাইলেন সেটা আমরা মেনে চলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর একটা কথা বলি, যে আরও ইনডেপথ যদি জানতে চান, আরও বিস্তারিতভাবে যদি জানতে চান, আপনারা যদি চান যে আপনাদের প্রশ্নগুলোর আমরা উত্তর দিই, তাহলে মাইথোলজি বাই রেনেসার তরফ থেকে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছি। সুতরাং আপনারা যদি সদস্য হতে চান তাহলে মেম্বারশিপ নিতে হবে, আর মেম্বারশিপ নিলে আমরা আপনাদের জন্য আরও বিস্তারিতভাবে এই আলোচনাগুলো করতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করি। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।